গাড়িতে বসে ফিরোজ মাওরাত প্রথম ভিডিওটা দেখেছে, দ্বিতীয়টা দেখতে পারেননি। পাসওয়ার্ড চায়। কিছু কিছু ডকুমেন্ট দেখেছে, বাকিগুলোর জন্য পাসওয়ার্ড চায়। খুব স্ট্রং পেন ড্রাইভ, এটা বোঝা যাচ্ছে। ফিরোজ মাওরাত ঠিক করেছে এটা নিয়ে তিনি এখন পুলিশের কাছে যাবে, কিন্তু ভাগ্য সহায় হলো না। পিছন থেকে একটা বড় মালবাহী ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দিল। গাড়িটা উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ল। নিস্তব্ধ রাস্তায় কোনো মানুষজনের দেখা নেই। সোহাইব পিট পিট করে চোখ মেলে চারপাশে তাকালো। কপালের তরল কিছু অনুভব হওয়াতে কপালে হাত নিতে গেলে হাতে চিনচিন ব্যথা অনুভব করে। বহু কষ্টে হাত নিয়ে কপালে ছোঁয়ায়। তারপর হাত সামনে এনে দেখল রক্ত। কপাল কেটে গেছে, কনুই ছিলে গেছে। কিছু কিছু জায়গায় কাচের টুকরো গেঁথে গেছে। পাশে তাকিয়ে দেখে ফিরোজ মাওরাত অচেতন অবস্থায় পড়ে আছে। সোহাইব তার হাতটা টেনে নিয়ে নাকের সামনে রাখে। ক্ষীণ নিঃশ্বাস নিচ্ছে। কপাল বড়সড় আঘাত লেগেছে। শরীরের অনেক জায়গায় জখম হয়েছে, তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিতে হবে। অন্বেষা নিহারিকা সোহাইব ড্রাইভিং সিটে তাকিয়ে দেখে ড্রাইভার জালালের মুখে, হাতে, শরীরে বিভিন্ন অংশে কাচের টুকরো বিঁধে গেছে। আর তার অবস্থা খুব মারাত্মক। হয়তো এতক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। গাড়ি উল্টো হয়ে পড়ে থাকায় সোহাইব বের হতে পারছে না। অনেক কষ্টে নিজের মোবাইলটা হাতে নিয়ে আকবর মাওরাত ও আলী মাওরাতকে কয়েকবার কল করে, কিন্তু তারা কেউ রিসিভ করেনি। আদিমকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু বারবার ফোন ইজ আনরিচেবল বলছে। তাই বাধ্য হয়ে মাওরাত মঞ্জিলের ল্যান্ডলাইনে কল দেয়। প্রথমবার কেউ রিসিভ করেনি। দ্বিতীয়বার দেওয়াতে লিপি মির্জা কল ধরে। লিপি: হ্যালো, কে বলছেন? সোহাইব: আমি সোহাইব, ফ্যাক্টরিতে কাজ করি। আমি বড় সাহেবের সাথে এক জায়গায় যাচ্ছিলাম, তখন আমাদের গাড়িকে একটা ট্রাক ধাক্কা দেয়। বড় সাহেব মারাত্মকভাবে আহত হয়েছেন। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। আমি লোকেশনে দিচ্ছি। লিপি: আমি এক্ষুনি আসছি। লিপি মির্জা বেরিয়ে যাওয়ার সময় আদিম বাড়িতে প্রবেশ করে। এমন সময় বাড়িতে কেউ নেই, সবাই কাজে আর বাচ্চা স্কুলে। আজকে আদিম কলেজে যায়নি, তাই সে বাহিরে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে এসে লিপি মির্জাকে এভাবে বেরিয়ে যেতে দেখে আদিম বলে, আদিম: কি হয়েছে কাকিয়া, তুমি এভাবে কোথায় যাচ্ছ? লিপি: তোর দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চল। আদিম: কি বলো এসব? একটু আগেই না দাদাভাইকে ফ্যাক্টরিতে দেখে আসলাম। লিপি: সোহাইব কল করে বলেছে তাড়াতাড়ি চল। আদিম: চলো। হসপিটালের করিডোরে লিপি আর আদিম দাঁড়িয়ে আছে। ফিরোজ মাওরাতের মাথায় কাচের টুকরো ঢুকে গেছে, লাইফ রিস্কে আছে, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির ড্রাইভার জালাল আর নেই। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। সোহাইব কপালে এবং হাতে সামান্য আঘাত পেয়েছে, তাই তাকে ব্যান্ডেজ করে কেবিনে স্যালাইন দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আলী মাওরাত, নুরাম আকবর মাওরাত হসপিটালে হাজির হয়েছেন। কান্না চেপে রাখার দরুন আদিমের চোখ মুখ লাল হয়ে আছে। তার দাদাভাই তার সবচেয়ে প্রিয় আর কাছের মানুষ। সেই মানুষটির যদি কিছু হয়ে যায়, তাহলে তার কি হবে? নুরাম আদিমের কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে। আদিম: আম্মু, দাদাভাই ঠিক হয়ে যাবে তো? কি থেকে কি হয়ে গেল? দাদাভাই তো বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল। নুরাম: কিছু হবে না বাবার, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলী আকবর দুজনেই করিডোরের চেয়ারে বসে কান্না করছে। লিপি এসে বসলো। লিপি: আপনারা এভাবে ভেঙে পড়বেন না। এখন আপনাদের শক্ত থাকতে হবে, নয়তো এত কিছু সামলাবে কে? আল্লাহর কাছে দোয়া করুন, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এলেন। সবাই ডাক্তারকে বের হতে দেখে তার কাছে গিয়ে দাঁড়ালো। আদিম তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, আদিম, দাদাভাই কেমন আছে ডাক্তার? উনি কি ঠিক হয়ে যাবে তো? আকবর: বাবার কোনো সমস্যা নেই তো ডাক্তার সাহেব? আমরা কখন দেখা করতে পারবো? আলী মাওরাত কিছু বলতে যাবে, ডাক্তার তাকে থামিয়ে দিয়ে বলল, ডাক্তার,
রিল্যাক্স, আপনারা এত উত্তেজিত হবেন না। পেশেন্টের অপারেশন সফল হয়েছে। 12 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবে আলী মাওরাত, তবে কি ডাক্তার সাহেব? ডাক্তার, ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি। আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। ডাক্তার চলে গেলে আলী আকবর আবার চেয়ারে বসে পড়ে। আদিম আর তার আম্মুর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। নুরাম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লিপি অনেক কষ্টে কান্না চেপে রেখেছে। সে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই মানুষটা কখনো বাবার অভাব বুঝতে দেয়নি, কখনো কিছু চাইতে হয়নি, নিজ থেকে সব কিছু এনে দিত। সেই মানুষটা আজকে মৃত্যুর সাথে লড়াই করছে। লিপি আঁচল দিয়ে চোখের পানি মুছে দুই ভাইয়ের উদ্দেশ্যে বলল, লিপি, আপনার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি আর আপু এখানে আছি। আকবর, তোমরা তিনজন চলে যাও, আমরা থাকি। নুরাম, না, তোমরা এখন যাও, ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা যাব। আদিম, আব্বু, সোয়াইব আঙ্কেল কেমন আছে? ওনার তো চোট লেগেছে। আকবর, সোয়াইব সুস্থ আছে, কিছু পর বাসায় চলে যাবে। আদিম, আমি একটু দেখা করে আসি। আলী মাওরাত, এখন দেখা করার দরকার নাই, রাতে এসে দেখা করিও। আদিম, ঠিক আছে। নুরাম আর লিপির জোড়াজড়িতে দুই ভাই আদিমকে নিয়ে চলে গেল। আদিম যেতে চায়নি, কিন্তু তার কাকিয়া বুঝিয়ে বলাতে যেতে রাজি হয়েছে। আলী আকবর আর আদিম ফ্রেশ হয়ে হসপিটালে চলে এসেছে। তারপর নুরাম আর লিপি বাসায় চলে গিয়েছে। তারা সন্ধ্যায় আয়াদ আর আয়দাকে নিয়ে আসবে। এখন তারা স্কুলে আছে। আলী আর আকবর অল্প করে খাবার খেয়ে এসেছে, কিন্তু আদিম কিছুই খায়নি। তার এক কথা, সে আগে দাদা ভাইয়ের সাথে কথা বলবে, তারপর সব হবে। আদিম তখন বাসায় গিয়ে তিহানকে কল করে সব বলেছিল, তাই তিহান আর তার বাবা মা সহ হসপিটালে এসেছে। তিহানের বাবা মা আলী আকবরের সাথে বসে কথা বলছে। আদিম একটু দূরের একটা বেঞ্চে বসে আছে। তিহান এসে আদিমের কাছে হাত রেখে তার পাশে বসল। তিহান, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আদিম, তিহান, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আদিম, অ্যাক্সিডেন্ট হয়নি, আমার মনে হচ্ছে সব কিছু পরিকল্পিত। আমাকে যেভাবেই হোক দাদা ভাই আর সোয়াইব আঙ্কেলের সাথে কথা বলতে হবে। তিহান, তুই কি বলছিস এগুলো? মাথা ঠিক আছে তোর? দাদু আর সোয়াইব আঙ্কেলকে কেনই বা মারতে যাবে? আদিম, কেন মারতে যাবে সেটা তো আমি জানি না, তবে খুব শীঘ্রই জেনে যাব। আব্বু বলেছে সোয়াইব আঙ্কেল রাতে আসবে, তখন ওনার সাথে কথা বলবো। তিহান, আচ্ছা বলিস, এখন চল, কিছু খাবি? আদিম, এখন ভালো লাগছে না, আগে আমি দাদা ভাই আর সোয়াইব আঙ্কেলের সাথে কথা বলবো, তারপর খাবো। তিহান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এখন যতই জোর করুক আদিম কিছুই মুখে নিবে না, তাই তিহান বলল, তিহান, ঠিক আছে, চল এখন একটু বাহিরে যাই, ওদিকটায় বাতাস আছে, তোর ভালো লাগবে। আদিম, চল। এখন রাত প্রায় 11টা বাজে। হসপিটালের করিডোরে আদিম, লিপি আর তিহান বসে আছে। এক পাশ থেকে আদিম লিপি মির্জার কোলে মাথা রেখে শুয়ে আছে, অপর পাশে তিহান লিপি মির্জার কাঁধে মাথা রেখে বসে আছে। আদিম লিপিকে বলল, এখন রাত প্রায় 11টা বাজে। কাকিয়া, সোয়াইব আঙ্কেল এখনো আসছে না কেন? আব্বু যে বলল সন্ধ্যায় আসবে। লিপি, জানি না বাবা, সোয়াইব ভাইয়া তো যাওয়ার সময় আমাকেও বলে গিয়েছে ওনার বউ আর মেয়েকে বাসায় দিয়ে সন্ধ্যায় হসপিটালে আসবে। এত রাত হয়ে গেল, এখনো আসছে না কেন? আসতে না পারলে একটাবার কল দিয়ে বলতে পারতো যে আমি আসতে পারছি না। আদিম, দাদাভাই অসুস্থ আর সোয়াইব আঙ্কেল আসবে না, এটা হতেই পারে না। আমার মনে হয় আঙ্কেল কোনো বিপদে পড়েছে। তুমি আর তিহান এখানে থাকো, আমি ওনার বাসায় গিয়ে একবার দেখে আসি। তিহান, এখন তুই একা একা যাবি কি করে? আদিম, আমি দুপুরে আসার সময় বাইক দিয়ে হসপিটালে এসেছি, বেশি সময় লাগবে না, যাবো আর আসবো। লিপি, এখন না গেলে হয় না? আদিম, না কাকিয়া, আমি 1000-এর বেশি কল করেছি, রাত 8টা পর্যন্ত কল রিং হয়েছে, কিন্তু রিসিভ হয়নি।
আর এখন ফোন বন্ধ বলছে। একবার দেখে আসা উচিত কি হয়েছে। আদিমের কথার মাঝে একজন নার্স এসে বললেন, রোগীর জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখা করতে পারেন। ফিরোজ মাওরাতের জ্ঞান ফিরেছে শুনে আদিমের মাথা থেকে সোয়াইবের ব্যাপারটা বেরিয়ে গেল। সে খুশি হয়ে তড়িঘড়ি করে ফিরোজ মাওরাতের কেবিনে ঢুকল। আদিম বেডের পাশে বসে তার দাদাভাইয়ের ডান হাতটা ধরে কিছু না বলে সেখানে মাথা রাখল। লিপি মির্জা শ্বশুরকে এভাবে দেখেই কেঁদে ফেললেন। তখন তিহান আদিমের পাশে দাঁড়িয়ে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। ফিরোজ মাওরাত এক হাত দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে লিপি মির্জাকে বললেন, ফিরোজ মাওরাত, মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার হাতে আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেলাম। তুমি সবাইকে আগলে রেখো। আমার নাতি নাতনিদের খেয়াল রেখো। নুরাম কেমন তুমি তো জানো। তুমি আদিমকে দেখে রেখো। আমাকে কথা দাও মা, তুমি কখনোই নুরামের মতো হবে না। লিপি, বাবা, আপনি এসব কি বলছেন? আপনার কিছু হবে না। আপনার অপারেশন সফল হয়েছে। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ফিরোজ, না মা, আমার হাতে বেশি সময় নেই। তুমি আমার পরিবারটাকে আগলে রেখো। ফিরোজ মাওরাত তিহানকে কাছে ডেকে বললেন, ফিরোজ মাওরাত, দাদা ভাই, ঠিকমতো পড়াশোনা করবে। একদিন তোমরা অনেক বড় হবে। আর সব সময় আমার আদিম দাদা ভাইয়ের পাশে থেকো। তোমরা দুজন দুজনের ঢাল হয়ে থেকো। তাহলে কেউ তোমাদের হারাতে পারবে না। তিহান, দাদু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজন সবসময় একসাথে থাকবো। সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। আমি কখনোই আদিমের হাত ছাড়ব না। ফিরোজ মাওরাতের কথা শুনে লিপি ও আদিম দুজনেই কেঁদে ফেলল। তিহান চোখের পানি মুছে তার মামুনির কাছে গেল। ফিরোজ মাওরাত তাদের একটু বাহিরে যেতে বললেন। তিনি আদিমের সাথে কথা বলবেন। তিহান ও লিপি তাদেরকে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। ফিরোজ মাওরাত আদিমকে কাছে ডেকে বললেন, ফিরোজ মাওরাত, আমি এখন যা বলবো সব মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আদিম কান্না থামিয়ে সম্মতিসূচকভাবে মাথা নাড়াল। ফিরোজ মাওরাত বলতে শুরু করলেন, ফিরোজ মাওরাত, তুমি আমাদের বংশের বড় ছেলে। তোমার অনেক দায়িত্ব। আমাদের পরিবারকে কালো ছায়া থেকে রক্ষা করে রাখবে। আমাদের অঢেল সম্পত্তির পিছনে অনেক মানুষ পড়ে আছে। চারদিক থেকে শত্রুরা তোমাকে ঘিরে ধরবে। সেখান থেকে তোমাকে ফিরে আসতে হবে। সোয়াইবের পরিবারকে দেখে রেখো। ছেলেটা আমাদের জন্য অনেক কিছু করেছে। ওর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কথাগুলো বলতে বলতে ফিরোজ মাওরাত হাঁপিয়ে উঠেছেন। আদিম খুব মনোযোগ দিয়ে দাদাভাইয়ের কথা শুনছে। কিন্তু দাদাভাই এসব কথা তাকে কেন বলছেন সেটা সে বুঝতে পারছে না। ফিরোজ মাওরাত একটু থেমে আবার বলতে শুরু করলেন, ফিরোজ মাওরাত, আমার রুমে আলমারিতে একটা চাবির ছড়া আছে। সেটা নিয়ে স্টোর রুমে যাবে। ২৭ নম্বর চাবি দিয়ে তালা খুলে সকল ডকুমেন্ট নিজের মতো করে রেখে দেবে। আমার সকল সম্পত্তির মধ্যে ২০% তোমার বাবা মা আর কাকা কাকিকে দেওয়া হয়েছে। বাকি ৮০% থেকে ৫০ তোমার, ২০% আয়াত আর ১০ আয়দার। এখন জিজ্ঞেস করো না ৫০ তোমার নামে কেন। আমি তোমাকে ২০% দিয়েছি। তোমার দাদুমণির নামে ৩০% ছিল। তিনি সেটি তো পুরো তোমার নামে উইল করে দিয়েছেন। কেন দিয়েছেন আমি জানি না। একটু থেকে আবার বলতে শুরু করেন, সোয়াইবের কাছে একটা পেন ড্রাইভ আছে। এটা নেওয়ার জন্য তারা সব কিছু করতে পারে। সোয়াইবের জীবন এখন ঝুঁকিতে আছে। তবে আমি জানি সে নিজের জীবন দিয়ে দিলেও ওই পেন ড্রাইভ তাদের হাতে দেবে না। তুমি পেন ড্রাইভটা সোয়াইবের কাছ থেকে নেবে। আর সেটা দেখার পর তুমি বুঝতে পারবে এরপর তোমার কি করতে হবে। তোমাকে অনেক কিছু করতে হবে। অনেক নিরাপদের জীবন রক্ষা করতে হবে। আর মনে রেখো, তোমার শত্রুরা তোমার আশেপাশেই থাকবে। তোমাকে কৌশলে তাদের চিনে নিতে হবে। আমার হাতে আর বেশি সময় নেই। তারা একটি রঙহীন বিষাক্ত বিষ ব্যবহার করেছে।
যার প্রভাব ধীরে ধীরে শরীরকে শেষ করে দেয়। এটাই আমার শেষ বার্তা মনে করো না। সত্যিটা আরও বড়, আমি হারিয়ে যাইনি, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে দেখে রেখো তুমি। কথাগুলো বলেই ফিরোজ মাওরাত চোখ বন্ধ করে ফেলেন। আদিম চিৎকার দিয়ে উঠল, আদিম, দাদু, তুমি এসব কি বলে গেলে? এত কঠিন কাজ তুমি কিভাবে আমাকে দিতে পারো? আমি কিভাবে এত কিছু সামলাবো? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তুমি কিভাবে চলে যেতে পারো? আদিমের চিৎকার শুনে লিপি আর তিহান দৌড়ে কেবিনে ঢুকল। ফিরোজ মাওরাতকে চোখ বন্ধ করে থাকতে দেখে লিপি তার নাকের কাছে হাত দিয়ে দেখল। হঠাৎই লিপি বাবা বলে চিৎকার করে জ্ঞান হারালো। আদিমও কাঁদতে থাকলো। তিহান তড়িঘড়ি করে তার মামুনিকে ধরে ফেলল। সে নিজেকে সামলে কোনো মতে আকবর মাওরাতকে কল করল। রিং হতেই তিনি কল রিসিভ করলেন। তিহান সব খুলে বলল। ৮ ঘন্টার মধ্যে পুরো মাওরাত পরিবার হাসপাতালে হাজির হলো। সবাই কান্নাকাটি করছে। নুরাম লিপি মির্জাকে ধরে বসে আছে। তিহান আদিমকে সামলাচ্ছে। তিহানের বাবা মা আয়াত, আয়দা আর তনয়াকে নিয়ে করিডোরের চেয়ারে বসে আছেন। বাচ্চারা কান্নাকাটি করে নাক মুখ লাল করে ফেলেছে। আলী মাওরাত মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছেন। এক বেদনাময় সকালের সূচনা। চারপাশের পরিবেশ কেমন গুমোট হয়ে আছে। বেদনার কান্নাগুলো যেন শিশির বিন্দু হয়ে ঘাসে ঠাঁই নিয়েছে। মাওরাত মঞ্জিল আজ যেন প্রাণ হারিয়েছে। প্রতিটি দেয়াল যেন চাপা কান্নায় ভরে উঠেছে। অনেক আত্মীয় স্বজন রাতেই মরদেহ দেখতে চলে এসেছে। অনেকে এখনও আসছে। আদিম হঠাৎ করেই শান্ত হয়ে গেছে। কি আশ্চর্য, ছেলেটা কাল রাতেই না কত চিৎকার করলো, কত অভিযোগ করলো জানালো। দাদাভাই তার কাঁধে কেন এত বড় দায়িত্ব দিয়ে গেলেন? সে তো এখনো ছোট্ট একটা ছেলে। সে কি পারবে এত কিছু সামলাতে? অথচ তার দাদাভাই এসব না ভেবেই সব কিছু তার ওপর চাপিয়ে দিয়ে চলে গেলেন। এখন সে কি করবে কিছুই জানে না। শুধু হঠাৎ করেই যেন নদীর মতো শান্ত হয়ে গেছে। সকাল ৯টায় জানাজা শেষ, মরদেহ দাফন করা হয়েছে। আত্মীয় স্বজন সবাই চলে গেছেন। কেবল কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন। কারো মুখেই খাবার উঠছে না। তবুও নুরাম জোর করে সবাইকে হালকা নাস্তা করিয়েছে। কিন্তু আদিমের মুখে কিছুই দিতে পারেনি। সে গতকাল সারাদিন কিছু খায়নি। আজও দুপুর হয়ে যাচ্ছে, এখনও কিছু মুখে দেয়নি। এখন ছেলেটাকে কিছু না খাওয়ালেই নয়। নুরাম 2টো পাউরুটি, 2টো ডিম আর 1 গ্লাস দুধ ট্রেতে সাজিয়ে ছেলের রুমে এলেন। আদিম এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল। তার রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে সেদিকে তাকালো। আম্মুকে ট্রে হাতে এগিয়ে আসতে দেখে উঠে বসল। নুরাম বেডসাইড টেবিলে ট্রে রেখে ছেলের পাশে বসলেন। আদিম মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নুরাম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নুরাম এভাবে ভেঙে পড়লে হবে? দাদু কি চেয়েছিলেন তুমি না খেয়ে অসুস্থ হয়ে যাও? দাদু তো চেয়েছিলেন তুমি সবসময় শক্ত থাকো। এখন ভালো বাচ্চার মতো উঠে নাস্তা করো। আম্মু তোমাকে খাইয়ে দিচ্ছি। আদিম আর কোনো শব্দটুকু করল না। ভদ্র ছেলের মতো মায়ের হাতে নাস্তা করে নিল। নুরাম দুধের গ্লাসটা আদিমের হাতে নিলেন। অন্য সময় হলে আদিম দুধ খাবে না বলে কত বাহানা করত, কিন্তু আজ চুপচাপ খেয়ে নিল। নুরাম আদিমকে ঘুমাতে বলে ট্রে নিয়ে চলে গেলেন। দুধের মধ্যে নুরাম ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, যাতে আদিম টেনশন না করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আদিম গভীর ঘুমে তলিয়ে গেল। তিহানের ডাকে আদিমের ঘুম ভেঙে যায়। তিহান সেই 7টা থেকে তাকে ডেকেই চলেছে, কিন্তু আদিম উঠছে না। আদিম একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল, আদিম, সমস্যা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তিহান, তুই সেই সকাল 10টায় ঘুমিয়েছিস। এখন প্রায় রাত 9টা বাজতে চলল, তোর উঠার নামগন্ধ নেই। চেঁচাবো না তো কি করব? আদিম, কি? আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আর তুই আমাকে ডাকিসনি কেন? তিহান, জি, এতক্ষণ ঘুমিয়েছিলেন। আপনাকে অনেক ডাকা হয়েছে। এখন ফ্রেশ হয়ে আসুন।
যান আদিম, তুই বস, আমি 5 মিনিটে আসছি। আদিম ফ্রেশ হয়ে বেরিয়ে যে দেখে তিহান গালে হাত দিয়ে বেডের এক কোণায় বসে আছে। আদিম তিহানের উদ্দেশ্যে বলল, আদিম মাথাটা কেমন ঝিমঝিম করছে আম্মু, মনে হয় খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। তিহান, তুই কাল সারা রাত ঘুমাসনি, 2 দিন কিছু খাসনি, তাই হয়তো মিশিয়েছে। আদিম, সোয়েব আঙ্কেল কি এসেছিল? তিহান, না, আমি ভাবছি হঠাৎ কি হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ তিনি আসলেন না। আদিম, সোয়েব আঙ্কেলের বাসায় চল। তিহান, এখন তোর আম্মু দেবে তো? আদিম, বলবো এক বন্ধুর সাথে ইমার্জেন্সি দেখা করতে যাচ্ছি। তিহান, ওকে, আমি বাইক বের করছি। আদিম আর তিহান বাইক নিয়ে বেরিয়ে গেল। তিহান বাইক রাইডিং করছিল। তারা সোয়েবদের বাসায় সামনে গিয়ে বাইক থামালো। দুজনেই গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো, চলবে ইনশাল্লাহ? বন্ধুরা, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।